জাপান সিরিজের এই চতুর্থ পর্বে আজকে আপনাদেরকে দেখাবো জাপানের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ মাউন্ট ফুজি। এই মাউন্ট ফুজি কিন্তু শুধুমাত্র একটি পর্বত শৃঙ্গ নয়, এটি কিন্তু একটি সুপ্ত আগ্নেয়গিরি। জাপানিজদের কাছে কিন্তু এই মাউন্ট ফুজি একটি জাতীয় ঐতিহ্যবাহী পাহাড় এবং খুবই পবিত্র একটি জায়গা। 2003 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যে এই মাউন্ট ফুজিকে অন্তর্ভুক্ত করা হয়। জাপানিজদের মধ্যে এই পাহাড় পরিচিত ফুজি সান বা ফুজিয়ামা এই দুটি নামে। জাপানে হোক্কাইডো রিজিয়নের অধিবাসীদের মধ্যে প্রচলিত ভাষাতে ফুজি কথার অর্থ হলো আগুন এবং জাপানিজ ল্যাঙ্গুয়েজে সান কথার অর্থ হলো পাহাড়। অতএব এই মাউন্ট ফুজিকে জাপানে আগুনের পাহাড় বলে অভিহিত করা হয়। জাপানের রাজধানী টোকিও শহর থেকে প্রায় 111 কিলোমিটার দূরে অবস্থিত জাপানের এই সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট ফুজির উচ্চতা হলো প্রায় 12,500 ফিট। চেরি ব্লসম ফেস্টিভ্যালের সময় এই মাউন্ট ফুজির এক অসাধারণ রূপ দেখতে পাওয়া যায়। তবে আমরা গেছিলাম শীতকালে উইন্টার জাপান এক্সপ্লোর করতে। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো মাউন্ট ফুজি এবং মাউন্ট ফুজি সংলগ্ন মাউন্ট হাকোনে, যেটি একটি অ্যাক্টিভ ভলক্যানো মাউন্টেন। তার সঙ্গে ঘুরে দেখাবো হাকোনে শ্রাইন এবং একটি অসাধারণ লেক যার নাম হলো লেক আশি। ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন এবং ভিডিও ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওটি লাইক করে যাবেন। জয় হিন্দ বন্ধুরা, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ অ্যান্ড ওয়েলকাম ফ্রম দ্য ল্যান্ড অফ রাইজিং সান, জাপান। এখন আমি রয়েছি জাপানের ক্যাপিটাল সিটি টোকিওতে। টোকিও স্টেশনের জাস্ট বাইরে রয়েছি। একটা কন্ডাক্টেড ট্যুর বুক করেছি মাউন্ট ফুজি যাওয়ার জন্য। নিজেও যেতে পারতাম, স্টিল আমি কন্ডাক্টেড ট্যুর বুক করলাম এই কারণে যে হাতে সময় কম থাকলে না কন্ডাক্টেড ট্যুর বুক করলে একটু কনভেনিয়েন্ট হয় জিনিসটা। তো এখান থেকে আমার পিক আপ হবে, পিক আপের জন্য ওয়েট করছি। সো ইউজুয়ালি গেটিও গাইড, ক্লুক, ভায়াটার এসব থেকে যদি ট্রিপ বুক করেন, এই বিল্ডিংটার নিচে এই জায়গা থেকে এরা ফ্ল্যাগ হোল্ড করে দাঁড়িয়ে থাকে। এখান থেকে পিক আপ হয়, অনেকে বাসে নিয়ে যায়, অনেকে গাড়িতে নিয়ে যায়, আবার ভ্যানেও নিয়ে যায়। সামনে এটা টোকিও স্টেশন, বড় বিজি টোকিও স্টেশন। টোকিও সিটি থেকে 1.5 ঘন্টা মতো জার্নি করলাম, মানে টোকিও স্টেশন থেকে আমি বাস বোর্ড করেছিলাম। আর এই বাসটাই কিন্তু শিনজুকু থেকেও পিক আপ করে। 8:30টায় স্টার্ট করে শিনজুকু থেকে মোটামুটি ওই 1 ঘন্টা 40 মিনিট মতো টাইম লাগলো। নিয়ে আসলো আমাদের ফার্স্ট স্টপে। জায়গাটা হলো মাউন্ট হাকোনে। এখানে আমরা দেখতে যাচ্ছি হাকোনে শ্রাইন। পেছন দিকে আছে হচ্ছে লেক আশিকোনো। এখানে বাস স্টপ দিল একটা 45 মিনিটসের স্টপ এটা। দেন যাব লেক আশিকোনোতে। তো এই হলো হাকোনে শ্রাইন, মাউন্ট হাকোনেতে এই শ্রাইনটা, তাই জন্য এটা হাকোনে শ্রাইন বলা হয়। লেক আশির তীরে এবং হাকোনে পাহাড়ের কোলে অবস্থিত এই অসাধারণ মনোমুগ্ধকর বৌদ্ধ মন্দিরটির নামই হলো কিন্তু হাকোনে শ্রাইন। জাপানে বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষের সংখ্যা সব থেকে বেশি এবং জাপানিজদের মধ্যে এই হাকোনে শ্রাইন খুবই গুরুত্বপূর্ণ এবং পবিত্র একটি জায়গা। এখানে একটা জিনিস খুব সুন্দর লাগলো, এখানে দেখুন লোকে তাদের পোষ্য নিয়েও কিন্তু এখানে ঘুরতে এসেছে। হ্যালো, কি মিষ্টি দেখতে এদেরকে। হ্যালো, ওকে 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 ওকে। এই হাকোনে শ্রাইনে এই ওপরে হচ্ছে মেন শ্রাইনটা, এর বাইরেও আরো অনেকগুলো ছোট্ট ছোট্ট মন্দির কিন্তু আশেপাশে আছে। আর এই যে এই ধরনের যে গেটগুলোকে দেখছেন, এইগুলোকে বলা হয় হচ্ছে টোরি। শ্রাইন দেখে বেরিয়ে এইবার আসলাম হচ্ছে এই লেক আশুকিনো, যেটা এই লেক আশুকিনোতে পাইরেট বোট রাইড করতে। পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান যারা দেখেছেন সেই বোটটার কথা মনে আছে, জনি ডেপের সেই বিখ্যাত সিনেমা। তো সেরকম স্টাইলে এখানে একটা বোট বানানো আছে। 11:30টার সময় বোটটা ছাড়বে। এই যে বোটের টিকিটটা, এটা কিন্তু ইনক্লুডেড নেই আমার প্যাকেজের মধ্যে, এটা আলাদা করে কাটতে হবে 1200 ইয়েন, মানে আমাদের অলমোস্ট 700 টাকা মতো। এখানে আসলে এই বোট রাইডটা করাটা মাস্ট এবং এটা একটা ভালো এক্সপিরিয়েন্স। বোটটা আসছে ওই দিক থেকে, দেখুন এই যে বোটটা আসছে, এই বোটটাতে আমরা রাইড করব। আর এটাই হলো লেক আশুকিনো লেকটার নাম।
হাকোনে সাইট সিইং ক্রুজ বলা হয় এই ক্রুজটাকে। এটা হলো দোতলা, সামনে ওটা বিজনেস ক্লাস। আমি জানি না বিজনেস ক্লাস নিয়ে কি লাভ হয়, এখানে শুধু সিটিং এর অ্যারেঞ্জমেন্টটাই আলাদা, আর কিছু নেই, একই ব্যাপার। আপার ডেকটা ডেফিনেটলি উইন্ডি, ঠান্ডা লাগবে, বাট আপার ডেক দারুণ। এটাই তো মেন বসার জায়গা, তো এটাই। এখানে দুখানা পাইরেট শিপ দাঁড়িয়ে রয়েছে, ডান দিকেরটাতে চড়ে আমরা ট্রিপ করলাম, আর বাদিকেও আর একটা, এটাতে ওটা আসলো আর বাদিকেরটা ছেড়ে যাচ্ছে। আকাশের কালারটাও সুন্দর, শুধু যেন কালো মেঘ না আছে আকাশে, ব্যাস, আর কিছু নয়। খুব সুন্দর এনজয় করলাম ক্রুজটা। একটা ইনফরমেশন দিয়ে রাখি, যে যদি কেউ এরকম গাইডেড ট্যুরে না আসতে চান, ক্লুব বা গেটিও গাইড এসব থেকে যদি বুক করে না আসতে চান, ডাইরেক্টও আসা যায়। টোকিও থেকে হাকোনো স্টেশন অবধি ট্রেন চলে, হাকোনো স্টেশন চলে আসতে পারেন, এবং হাকোনেতে নেমে ওখান থেকে লোকাল বাস আছে। লোকাল বাস ধরলে কিন্তু এই হাকোনে, এই যে লেক আসি, এখানে আসা যায়। হাকোনে শ্রাইনেও যাওয়া যায়। এছাড়া এখানে হাকোনেতে রোপওয়ে আছে, রোপওয়েতে আমাদের নিয়ে যাবে। রোপওয়ের টিকিট ট্যুরটা যখন বুক করেছিলাম ওর মধ্যেই রোপওয়ে টিকিটটাও ইনক্লুডেড ছিল। বোট থেকে নেমে এইবারে একটুখানি বাসে আসতে হলো, 5-10 মিনিট মতো। আমরা এসে পৌঁছলাম হাকোনে রোপওয়ে বা হাকোনে কেবল কার। এই যে রোপওয়ে যাচ্ছে সামনে, আমি বলছিলাম না যে চেরি ব্লসম আলাদাই কিছু। এখনই দেখুন গাছগুলোর হালকা হালকা গাছগুলোতে কিন্তু রং আসতে শুরু করে দিয়েছে। এগুলো যখন পুরো পিঙ্ক হয়ে যাবে, পুরো লাল হয়ে যাবে, ভাবলেই আমার দারুণ লাগছে। ভাই আমি রোপওয়েতে অনেক উঠেছি, এরকম বড় রোপওয়েতে উঠেনি। এখানে নাকি টোটাল 18 জন ধরে, দারুণ ব্যাপার। এই প্রসঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি, আমি যখন মাউন্ট ফুজির ডে ট্রিপ বুক করেছিলাম, সেই ডে ট্রিপের মধ্যেই কিন্তু এই হাকোনে ট্রিপও ইনক্লুডেড ছিল। মাউন্ট ফুজির বিভিন্ন রকম ডে ট্রিপ গেটিও গাইড, ক্লুক, এই সমস্ত ওয়েবসাইট বা যে কোনো লোকাল ট্রাভেল এজেন্সির থেকেও আপনারা বুক করতে পারেন। আমি সাজেস্ট করব মাউন্ট ফুজি দেখতে চাইলে বেটার হয় যে কোনো কন্ডাক্টেড ট্যুরে আসুন, কারণ টোকিও স্টেশন থেকে ট্রেন মাউন্ট ফুজি বা হাকোনে এই সমস্ত জায়গাতে আসে, এটা ঠিকই, কিন্তু সেই ট্রেনের ভাড়া এবং তারপর বাস ভাড়া সব মিলিয়ে যা টাকা লাগে, তার থেকে বেটার যে কোনো গ্রুপ ট্যুর জয়েন করে এই মাউন্ট ফুজি ডে ট্রিপ সেরে নিতে পারেন। লেক আশি থেকে পাইরেট বোট সফর শেষ করে আমরা এসে পৌঁছেছিলাম হাকোনে কেবল কার বা রোপওয়ে স্টেশনে। সেখান থেকে রোপওয়ে ধরে আমাদের পরবর্তী গন্তব্য ছিল ওয়াকুদানি ভ্যালি। এই ওয়াকুদানি ভ্যালিতে সালফার উত্তোলন করা হয়, এবং প্রসঙ্গত জানিয়ে রাখি, এই মাউন্ট হাকোনে, এই পাহাড়টি কিন্তু একটি অ্যাক্টিভ ভলক্যানিক মাউন্টেন। রোপওয়েতে যেতে যেতে নিচের দিকে তাকালেই দেখতে পারবেন নিচ থেকে ভয়ঙ্কর মাত্রায় ধোঁয়া উঠে আসছে, ভলক্যানিক গ্যাস উঠে আসছে, এবং চারিদিক সবুজ হয়ে রয়েছে সালফারে। এই ওয়াকুদানি ভ্যালিতে ঝাঁঝানো ভলক্যানিক গ্যাসের প্রভাব এতটাই বেশি যে বাসে থাকতেই আমাদের ট্যুর গাইড কিন্তু বলেই দিয়েছিল যে প্রেগনেন্ট ওম্যান বা শ্বাসকষ্টজনিত সমস্যায় ভোগা কোনো ব্যক্তির এই ওয়াকুদানি ভ্যালিতে যাওয়া মানা।
এই ওয়াকুদানি ভ্যালিতেই রয়েছে একটি ভলক্যানো মিউজিয়াম, যেখানে গিয়ে ওয়াকুদানি ভ্যালির এবং মাউন্ট হাকনের ইতিহাস সম্পর্কে জেনে নিতে পারেন। বিভিন্ন পাথর, স্টোন এবং ভলক্যানো ইরাপশনের অনেক ইতিহাস এবং ফটো রয়েছে কিন্তু এই ভলক্যানো মিউজিয়ামে। আর এই ওয়াকোদুনি ভ্যালির আরেকটি বিখ্যাত জিনিস হলো কুরুতামাগো। কুরুতামাগো মানে হলো ব্ল্যাক এগ বা কালো ডিম। অ্যাকচুয়ালি ওয়াকাদুনি এরিয়াতে রয়েছে অনেক হট স্প্রিং এবং বিভিন্ন মিনারেলস এনরিচড এই হট স্প্রিংয়ের জলে এই ডিম সেদ্ধ করা হয়। এর জন্য আয়রন এবং হাইড্রোজেন সালফাইড রিয়্যাক্ট করে এই ডিমের বাইরে একটি কালো রঙের কোটিং তৈরি হয়। তাই জন্যই এই ডিমগুলোকে বলা হয় ব্ল্যাক এগ বা কালো ডিম। আর কথিত আছে যে এই ব্ল্যাক এগ বা কালো ডিম একটি খেলে আপনার আয়ু নাকি 7 বছর বেড়ে যাবে। যাই হোক, ডিম তো এখান থেকে কিনেছিলাম, দামও নিয়েছিল বেশ, প্রায় 75 টাকা পিস ছিল একটা ডিমের দাম। তো এইবার আমরা এসে দাঁড়ালাম হচ্ছে লাঞ্চ করার জন্য। জিজ্ঞেস করে নিয়েছিল যে লাঞ্চ এখানে করব কি না, যদি লাঞ্চ করতাম তাহলে এই রেস্টুরেন্টেও অর্ডার করে দিত যে গাইড ছিল আমাদের। তো আমি মানা করলাম, কারণ জানি না 1500 ইয়েন করে লাঞ্চের জন্য নিচ্ছে, আমি জানি না কেমন লাঞ্চ করাবে। তো এখান থেকে একটা সুন্দর ঝলক পাচ্ছি মাউন্ট ফুজির। এই যে সামনে দেখতে পাচ্ছেন জাপানের বিখ্যাত অ্যাক্টিভ ভলক্যানো মাউন্ট ফুজি। এখান থেকে লাস্ট 300 বছর আগে ভলক্যানোর ইরাপশন হয়েছিল। এখনো অ্যাক্টিভ, কিন্তু তারপর থেকে আর ইরাপশন হয়নি। যেখানে খেতে দাঁড়িয়েছিলাম ওই জায়গায় সামনে, ওখানে খেতে দাঁড়িয়েছিলাম। তা যে খাচ্ছি তো না, তো একটু এদিকে আসি, ঘুরতে ঘুরতে একটু সামনে কোনো ভালো স্পটে যাই যেখান থেকে মাউন্ট ফুজির ভালো একটা ভিউ পাওয়া যাবে। তো এই জায়গাটা আসলাম, দেখুন এখানটা একদম কোনো তার ফার কিছু নেই, সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে এখান থেকে মাউন্ট ফুজির। উপরে শুধু মেঘ অনেক রয়েছে না, এই একটা সমস্যা। আচ্ছা, লাঞ্চ কমপ্লিট করে জাস্ট 5 মিনিট ড্রাইভ করে আমরা এবার আসলাম হচ্ছে ওশিনো হাকাই ভিলেজে। এখান থেকে মাউন্ট ফুজির একদম সুন্দর ভিউ পাওয়া যায়, এই জন্য এই ভিলেজটা ফেমাস। আর এছাড়া বলা হয় এখানকার জল নাকি সব থেকে পিওরেস্ট ওয়াটার পুরো জাপানের মধ্যে। কারণ হচ্ছে যে মাউন্ট ফুজির যে বরফ, সেই বরফ গলে নাকি এখানকার জল হয়, তাই জন্য এখানকার জল আলাদা করে বিক্রিও হয়। দেখুন অসাধারণ ভিউ পাওয়া যাচ্ছে মাউন্ট ফুজির এখান থেকে। এরকম একটা শান্ত ভিলেজ, এখানে কিছু হাঁস ঘুরে বেড়াচ্ছে। জলটা কতটা স্বচ্ছ দেখুন, নিচে মাছ রয়েছে কিছু। কন্ডাক্টেড গাইড ট্যুরে আসলে একটাই এই প্রবলেম থাকে যে সময় না খুব নির্দিষ্ট করা থাকে। কোনো একটা জায়গায় দাঁড়িয়ে একটু জায়গাটাকে ভালো করে দেখবেন বা এনজয় করবেন, সেই জিনিসটার চান্স না খুব কম থাকে। এখানে অনেক ছোট্ট ছোট্ট ফুড স্টল রয়েছে, এরকম বিভিন্ন খাবার পাওয়া যাচ্ছে। সুইট পটাটো, বেক সুইট পটাটো, সসেজ, ফ্রেঞ্চ ফ্রাই, ইচ অ্যান্ড এভরিথিং। আমরা এবার গ্রামের ভেতরে আসলাম, খাবার খেতে হবে। সকাল থেকে কিচ্ছু খাইনি, শুধু 1 কাপ কফি আর একটা চকলেট, এইতেই রয়েছে শুধু। এখানেও কিন্তু নিজে আসা যায়, কন্ডাক্টর ট্যুরে না আসলে এই জায়গাটাতেও নিজে আসা যায় ওশিনো হাক্কাইতে। ফুজি রেলওয়ে স্টেশন এখান থেকে বেশ কাছে। ফুজি রেলওয়ে স্টেশনে করে এসে, ট্রেনে করে ফুজি রেলওয়ে স্টেশনে এসে দেন এখানে আসা যায়। সে কি কথা, এখানে লেখা রয়েছে প্লিজ ডু নট থ্রো কয়েন্স টু দ্য পন্ড, আর এখানে ভর্তি করে লোকে কয়েন ফেলে রেখেছে। এই গ্রামটা স্পেশালিটি হলো এখানে যেখানেই যান না কেন সেখান থেকেই মাউন্ট ফুজির সুন্দর ভিউ আসে। কিন্তু দেখুন এখানেও একটা অসাধারণ ভিউ পাচ্ছি মাউন্ট ফুজির। এখানে এসে দেখছি রাইস ক্র্যাকার বানাচ্ছে এরা, 500 জাপানিজ ইয়েন করে। এই যে বানাচ্ছেন, জানেন এটা কি দিয়ে, মানে হানি আছে না তেল আছে না কি আছে ভগবান জানে, বাট এটা খাওয়া যেতে পারে। আর এই সাইডে ওখানে স্কুইড গ্রিল হচ্ছে।
ওশিনোহাকাই ভিলেজ থেকে বেরিয়ে আমরা এবার আসলাম ইয়ামানাকা লেকে। এই লেকটা ফেমাস হলো এখানকার এই রাজহাঁসগুলোর জন্য আর সুন্দর মাউন্ট ফুজির ভিউ পাওয়ার জন্য। সানসেট টাইম, সানসেট হতে চলেছে। লেকের একটা রাউন্ড মারাই যায়, কিন্তু ওই যে সবকিছুর ক্ষেত্রে একটা বাউন্ডিংস থেকে যায়, যেহেতু গ্রুপ ট্যুর, সো নাথিং টু ডু, কিছু করার নেই। 15 মিনিট মাত্র টাইম। এখানে এত সুন্দর জায়গাতে যদি 15 মিনিট টাইম কাটাই দেন তো কিছু করারই নেই আর। এখানে টুরিস্টরা এসে সব এই রাজহাঁসগুলোকে খেতে দিচ্ছে, আর এরা হাত থেকে এসে খেয়ে যাচ্ছে। দেখুন কত ধরনের পাখি রয়েছে এখানে। সময়ও হয়ে গেছে, আমাকে এবার এগোতে হবে সানসেট সূর্যাস্তের দিকে। ইনি ছিলেন হচ্ছে আমাদের গাইড। ট্রিপ আজকের মতো শেষ, এবার যাবো টোকিও। চলে এসেছি শিবুয়া স্ক্র্যাম্বল ক্রসিং এ, আর এখানে আমার সঙ্গে দেখা হবে আমাদের সবার প্রিয় ট্রাভেল উইথ কৌশিক, কৌশিকদার সঙ্গে। কৌশিকদার এখানে আসার কথা। কাকা, ও কাকা, কাকাকে পাওয়া গেছে। কাকা কেমন আছো? ভালো আছি। আমাকে বলো শিবুয়া ক্রসিং এর বিশেষত্ব কি? শিবুয়া ক্রসিং এর বিশেষত্ব হলো এখানে মোটামুটি একবার ক্রসিং চলে এরকম দেখছো, দুর্গাপুজোর যেরকম ভিড় হয় আমাদের ওরকম তার থেকেও বেশি ভিড় লোকজন রাস্তা পার করে। এটা অফিস এরিয়া এই সাইডটাতে, আর এটা কিন্তু কোনো উৎসবে পার হয় না। আমরা এখন 9:30 বাজে বলে কম, নর্মালি এর আগে মানে কাতারে কাতারে লোক পার হয় এই জায়গাটা দিয়ে, একবারে দুবারে হাজার হাজার মানুষ পার হয়, তাই তো শিবুয়া ক্রসিং? একদম একদম। এই জায়গাটার নাম হলো শিবুয়া স্ক্র্যাম্বল ক্রসিং। টোকিওর অন্যতম গুরুত্বপূর্ণ, মানে টোকিও আসলে এই ক্রসিংটা দেখতে সবাই আসে, কারণ এইখানে ম্যাক্সিমাম সিনেমারও অনেক শুটিং হয়েছে। এই যে 2-3 দিন আমায় ছাড়া ঘুরলে কেমন লাগলো জাপানে? কারণ তুমি এসেছো, তুমি একা একাই ঘুরেছো এই দিকটা, তারপর তো 3 দিন পরে আমরা দেখা করছি। জাপানের সঙ্গে ইন্ডিয়ার মধ্যে কালচারাল শক বা এই জায়গাগুলো কিরকম লাগলো সেটা বলো। নেক্সট লেভেল কান্ট্রি, এখনো মানে আমাদের থেকে প্রায় 50 বছর এগিয়ে আছে। মানুষজন এখানকার সত্যি দারুণ, সত্যি দারুণ। সব থেকে ভালো লাগলো ট্রেন কোনো জায়গায় কেউ চিৎকার করে না, যে এত বড় একটা ক্রসিং এখানে মানুষজন কথা বলছে তাও আসতে, এখানে মনে হচ্ছে আমি জোরে কথা বলছি। নিজেদেরকে লজ্জা লাগছে নিজেদের কথা বলতে। আর ডোরেমনের বাড়ি গেছিলে, ডোরেমনের বাড়ির ট্রেন জার্নিটা কেমন ছিল বলো? দুর্ধর্ষ বুলেট ট্রেন জার্নি, তারপরে ওই টাকা ওকা ট্রেন জার্নি, ডোরেমন যে কার্টুন, কিন্তু যখন গাছতলা জায়গায় পৌঁছালাম তখন যেন আবারও মনে ছোটবেলায় ফিরে গেলাম। জাপান সবার আসা উচিত, তাই মনে হয়। একদম একদম, পক্ষে সম্ভব তাহলে জাপান ট্রিপ অবশ্যই আসা উচিত। একদম। যারা ডোরেমনের বাড়ি আর সিনচানের বাড়ি দেখতে চাও, কৌশিকদার ভিডিও। আমি ডোরেমনের বাড়ি সিনচানের বাড়ি যাইনি, কারণ আমি অ্যাকচুয়ালি কার্টুনের ওই ব্যাপারে আমি অতটা জানি না, তাই জন্য যাইনি। আমি গেছিলাম নর্থে, কৌশিকদা যাচ্ছে নর্থে। এরিয়াটা হলো না জাপানের টোকিওর মধ্যে মোটামুটি সব থেকে বিজিয়েস্ট একটা এরিয়া, আর সব থেকে পশ এরিয়াও থাকার জন্য। এখানে থাকার হোটেল মানে স্পেশালি শিবুয়া, শিনজুকু এই জায়গাগুলো, এখানে থাকার হোটেলের দাম ভয়ঙ্কর বেশি, মানে 4-5 হাজার টাকার নিচে তো পাবেনই না কিছু। ফাইনালি চলে এসেছি আমি সেই বিখ্যাত শিবুয়ার স্ক্র্যাম্বল ক্রসিং এ। এখানে বহু সিনেমা শুটিং হয়েছে এখানে, এবং রাত্রিবেলা 11:30 বাজে। ভিড় দেখুন, চারিদিকে ভিড়, বড় বড় বিল্ডিং রয়েছে, স্টারবাকস রয়েছে। এই যে সিগন্যাল ছাড়লো, এবার সবাই পার হবে।
শিবুয়া স্ক্র্যাম্বল ক্রসিং এর পাশেই রয়েছে এই বিখ্যাত সারমেয় হাচিকোর স্ট্যাচু। হাচিকোর ব্যাপারে সবাই আমরা অল্প বিস্তর জানি। হাচিকোর লয়্যালটি নিয়ে একটি সিনেমাও হয়েছিল, যারা জানেন না তাদের জন্য জানিয়ে রাখি। একজন জাপানিজ প্রফেসর যার নাম ছিল ডক্টর ওয়েনো, তিনি এই পোষ্যটিকে বাড়ি নিয়ে গেছিলেন এবং নাম দিয়েছিলেন হাচি বা হাচিকো। এই হাচিকো রোজ সকালবেলায় ডক্টর ওয়েনোর সঙ্গে তাকে ছাড়তে আসতেন এই শিবুয়া স্টেশনে, এবং বিকেলবেলায় এসে এই শিবুয়া স্টেশনের বাইরে এই জায়গাটিতে অপেক্ষা করতেন ডক্টর ওয়েনোকে রিসিভ করে বাড়ি অবধি নিয়ে যাওয়ার জন্য। একদিন হঠাৎ করে ডক্টর ওয়েনোর হার্ট অ্যাটাকে মৃত্যু হয়ে যায়, কিন্তু হাচিকো সেই বিষয়টি কখনোই মেনে নিতে চায়নি। ডক্টর ওয়েনোর মৃত্যু হয়ে যাওয়ার পরেও প্রায় 9 বছর ধরে হাচিকো এই জায়গাতে শুধুমাত্র ওয়েট করে গেছে তার মালিকের অপেক্ষায়। আজকের এই স্বার্থান্বেষী যুগে এই অবলা সারমেয়গুলো কতটা নিঃস্বার্থভাবে মানুষকে ভালোবাসতে পারে তারই সাক্ষ্য বহন করে চলেছে এই হাচিকোর স্ট্যাচু। তো শিবুয়া স্ক্র্যাম্বল ক্রসিং দেখে চলে এসেছে এবার শিনজুকুতে, শিনজুকুর নাইট লাইফ এক্সপিরিয়েন্স করবো বলে। কৌশিকদা চলে গেল, ও খুব টায়ার্ড আজকে, সারাদিন মানে ঘোরাঘুরি করেছে। আপাতত আমি একাই যাচ্ছি নাইট লাইফ দেখতে। শিনজুকুর নাইট লাইফ মোটামুটি জাপানের মধ্যে খুব ফেমাস একটা জায়গা। শিনজুকুতে এসে খুব খিদে পেয়েছিল, একটা জাপানিজ স্টাইল রেস্টুরেন্টে ঢুকেছি, ছোট্ট রেস্টুরেন্ট। আর এখানে নিয়েছি হচ্ছে আমি স্পাইসি নুডল, চপস্টিক দিয়েছে, আর সঙ্গে এই যে এই দুটো ডিম দিয়েছে না, এই দুটো কোয়েলের ডিম, আর এটা এগ নুডল। আমি এগ নুডল নিয়েছি। আপাতত খাবার খাবো, খেয়ে তারপর যাবো শিনজুকুর নাইট লাইফ দেখতে। এখানে সব এরা এরকম ধরে দাঁড়িয়ে আছে। এগুলো হচ্ছে বারে ইনভিটেশন, যেমন পাটায়াতেও ওয়াকিং স্ট্রিটে অনেক জায়গায় দেখেছেন এরকম সেম ঘটনা। এই যে উল্টো দিকটা হলো কিন্তু কাবুকিচো এরিয়া শুরু এখান থেকে। এই পুরো এই সাইডে যত দিকে জায়গা দেখবেন ভর্তি করে শুধু রেস্টুরেন্ট, বার, পাব, নাইট ক্লাবস ভর্তি এখানে। সঙ্গে এখানে কনভিনিয়েন্স স্টোরও অনেক আছে। আর একটা জিনিস দেখতে পাবেন, সেটা হলো অ্যানিমে কালচার। জাপানে অ্যানিমে কালচার কিন্তু প্রচন্ড বিখ্যাত। এই সামনে যেটা দেখছেন এটা হলো একটা লম্বা বড় শপিং মল। বাঁদিকে রয়েছে কাবুকিচো টাওয়ার, শিনজুকুর বিখ্যাত ল্যান্ডমার্ক এটা কাবুকিচো টাওয়ার। আর এই সাইডে গলিতে গলিতে জায়গায় জায়গায় শুধু ভর্তি করে নাইট ক্লাব, নাইট ক্লাব, নাইট ক্লাবস। বেসিক্যালি লোকে একজন পার্টি করে ফিরছে, বাট নর্মালি বলা হয় যে শিনজুকু হচ্ছে পুরো টোকিওর মধ্যে এমন একটা জায়গা যেখানে লোক রাতে ঘুমোয় না। আর এখানে আসলে একটা ব্যাপার আছে যে এখানে আফ্রিকান কিছু লোকজন ঘুরে বেড়ায়। এই কি জন্য, কিসের কারণে অ্যাপ্রোচ করে সেটা আপনারাও জানেন। তো এইগুলো কিন্তু এক একটা স্ক্যাম, এইগুলোতে না আসাই বেটার। সামনে যেদিকে চোখ যাবে সেই দিকেই কিন্তু এরকম বড় বড় বিল্ডিংস রয়েছে, সমস্ত বড় বড় নাইট ক্লাবস রয়েছে। উইকেন্ডে তো এদিকে আসলে আরো ভালো ব্যাপার। উইকেন্ডে এখানে রাশ আরো বেশি থাকে এবং উইকেন্ডে আরো জবরদস্ত পার্টি হয় এখানে। এই এরিয়াটাও দেখুন, এখানেও পুরো ভর্তি করে ক্লাব, লাইট দিয়ে এত সুন্দর করে জায়গাটা সাজানো রয়েছে না, এটা আরো অত্যাধিক সুন্দর লাগছে দেখতে। তো এইখানে এই যে মেয়েরা দাঁড়িয়ে আছে হাতে রেড চার্ট নিয়ে, এটার ব্যাপারটা আমি আর কি বুঝলাম এখন কি এর ব্যাপার। এর ব্যাপার হলো যে এরা বার রান করে, গার্লস বার, এবং এখানে অনেক জায়গায় লেখা আছে 3000 ইয়েন, 2000 ইয়েন, 4000 ইয়েন, 5000 ইয়েন। এইগুলোর মানে হলো যে ভেতরে গেলে 3000 ইয়েন পে করলে 1 ঘন্টায় ইউ ক্যান ড্রিঙ্ক আনলিমিটেড। এটাই হলো বেসিক্যালি এদের কনসেপ্ট। এছাড়া এখানে নাইট ক্লাব আছে, যেমন এই পাশে এই যে ভিড়টা দেখছেন, এই নাইট ক্লাবটার নাম হলো ওয়ার্প। এইগুলোতে এন্ট্রি ফি থাকে, দেন এন্ট্রি ফি দিয়ে ভেতরে ডান্স ফ্লোর আছে, সবকিছু আছে, যেতে পারেন এবং ডান্স করতে পারেন, ড্রিঙ্ক করতে পারেন, এনজয় করতে পারেন। কাবুকাচি এরিয়া হচ্ছে ফেমাস হচ্ছে রাতের জন্য। এবং আমি জিজ্ঞেস করছিলাম এখানে যে বার বা পাবগুলো এখানে কতক্ষণ ওপেন থাকে, তো বললো মোটামুটি ভোরবেলা 4টে, 4:30, 5টা, আর স্যাটারডে নাইট হলে তো 5টাতে তো আরাম করে মানে খোলা থাকে সমস্ত কিছু। গুড মর্নিং বন্ধুরা, কাল রাতে
খুব টায়ার্ড হয়ে গেছিলাম এসে, অলমোস্ট পৌঁছেইছি আমি রাত্রিবেলা 2টোর সময় শিনজুকু থেকে বেরিয়ে। তো এই ব্লগটাকে এখানে শেষ করছি। আজকে আমি এখান থেকে চলে যাব ওসাকাতে। দেখা হচ্ছে পরের ভিডিওতে থাকবে ওসাকা। ততক্ষণের জন্য জয় হিন্দ, জয় ভারত।